মাহমুদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। ফিরোজ সরকার এই আসিফ মাসিফ নজরুল মরজুল কাঙালি মাঙালি এবার হইয়া আমাদের দেশটারে শেষ করে দিতেছে। আমরা রাজপথে থেকে ইনশাআল্লাহ এই দাবি আদায় করে ঘরে ফিরবো। ডক্টর ইউনূসের পদত্যাগের কথা শুনে রাজপথে আবার ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ সহযোগিতা করা হচ্ছে। সাজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো, পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। ওর বাবাও আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িক ভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ মানে তাহলে আপনি কোন দেশের মানুষ? যে স্বৈরাচারী তাহলে কোন দেশের মানুষ? বাংলাদেশের রাজনীতিতে চমক আর চমক, চমকের পর চমক, কখন কি ঘটে পুরো আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত একটা অবস্থা। রাজনীতিতে কখন কি ঘটছে বলার কোনো উপায় নেই। নতুন কিছু ঘটতে যাচ্ছে, চারদিকে যে টানাঘোষা, যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক। দর্শক বুঝতেই পারছেন যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে। সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন? জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনা প্রধানের সঙ্গে, সেটা নিশ্চিত করছে এই পত্রিকা। এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন। যা যা ঘটছে তাতে সরকার নিজের পায়ে নিজে কুড়োল মারছে এবং তাতে আলো বাতাস পানি দিচ্ছে এনসিপি। সরকারের পতনটাকে সম্ভবত ত্বরান্বিত করছে তারাই। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের মধ্যেই এই সরকার এক অস্থির বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে। আলটিমেটাম দিলেন ওয়াকার সেনাপ্রধান, 90 দিনের ডেডলাইন দিয়ে দিলেন ওয়াকার আর ইউনূস। ওয়াকার ইউনূস লড়াই কি এবার মুখোমুখি? কারণ 90 দিনের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান বৈঠক করবেন। কথা বলছি যে লম্বা একটা সময় যাবত বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের 3 কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ, তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন। কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার, কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, কেউ কেউ বলছেন যে তারা তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক ধরনের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা না বেরিয়ে চলুন সম্পূর্ণ সেই ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতটি জানাতে বলবেন না। আসুন আমরা তাহলে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং সেটা আরও 24 থেকে 36 ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন? জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে, সেটা নিশ্চিত করছে এই পত্রিকা। কি এমন হলো কিংবা কি এমন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে, কিন্তু পুরো 24 ঘন্টারও বেশি সময় বলা যায় যে প্রায় 36 ঘন্টা এই খবরটা চাপা ছিল। এই খবরটা কোনোভাবেই বাইরে আসেনি, অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর 12টায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে। হঠাৎ করে রাজনীতির গতিপথ কি পরিবর্তন হতে চলেছে? আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক, এই শিরোনামে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা। এই বৈঠকটি হয় শনিবার রাতে। দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। এই বৈঠকের ব্যাপারে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেছেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি, এই তো।
কি কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমাল কোনো বিষয়ে আলোচনা হয়নি। তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা। এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ তাহের তিনি বলেছেন, যতটুকু বলেছি এটুকুই, এর চাইতে বেশি আর বলতে পারবো না। অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি, শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি বলতে চাইলেন না তিনি, এটাই একটা বড় বিষয়। এবং জামাতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে আজকে দুপুর 12টায় তারা জরুরি সংবাদ সম্মেলন করবে। এর আগে কালের কণ্ঠকে জামাত ইসলাম বলেছেন, সংবাদ সম্মেলনের ব্যাপারটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে, কালের কণ্ঠ সংবাদ সম্মেলনের ব্যাপারটা নিশ্চিত করেছে, আজকের পত্রিকাও নিশ্চিত করেছে। কালের কণ্ঠ এটা নিয়ে হেডিংই করেছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত। আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন, তাহলে ব্যাপারটার যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা কালের কণ্ঠ নিশ্চিত করেছে। এর আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে জামাতের আমির কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে, আমরা নো বলেছি। অর্থাৎ করিডোর এবং বন্দর বিষয়ে জামাতের স্পষ্ট অবস্থান সেটা দেয়া যাবে না, সেই অবস্থানও কিন্তু স্পষ্ট করেছিলেন। জামাতের আমির যে কথাটা, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের তিনি যে কথাটা বলতে চাইলেন না, যে যতটুকু বলেছি এটুকুই, এর বেশি কিছু বলতে চায় না। সেই যে বলতে না চাওয়া কথার মধ্যে কি আছে, সেনাপ্রধানের সঙ্গে হঠাৎ জামাত নেতাদের সঙ্গে কি ব্যাপারে আলোচনা হতে পারে, এই রহস্যটা তো ঘনীভূত হবেই। এবং রাজনীতির মোড় অন্যদিকে গড়াচ্ছে কিনা সেটাও এখান থেকে একটু আন্দাজ বোধহয় পাওয়া যায়। শুধু এই ঘটনা না, গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকের কোনো খবর গণমাধ্যমে তারা দেয়নি। গভীর রাত, শেষ রাত পর্যন্ত তারা সেই বৈঠকের কোনো খবর গণমাধ্যমকে দেয়নি, গণমাধ্যম কোনো খবর প্রকাশ করতে পারেনি। শুধুমাত্র তাদের ওই খবরটাই প্রকাশ করেছিল যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। রাত 9টার পরে শুরু হয়েছিল, কিন্তু গভীর রাত, শেষ রাত পর্যন্ত সেই বৈঠকের কোনো আপডেট মিডিয়াকে জানানো হয়নি। তার মানে কি রহস্য ভারী হচ্ছে, রহস্য দানা বাঁধছে। সেনাপ্রধানের সঙ্গে জামাত আমির এবং নায়েবে আমিরের কি কথা হলো, কি আলোচনা হলো, যার পরিপ্রেক্ষিতে তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন। যখন সার্বিক পরিস্থিতি, আমরা গতকালকেই দেখলাম সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্সে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হলো, তখনই আমরা বলেছিলাম যে এই ক্লিয়ার করার মাধ্যমে সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো কিনা জনগণকে, যে আমাদের অবস্থান হচ্ছে এটা। সেই বার্তা অনুযায়ী জনগণের অবস্থান পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে সেনাবাহিনী পরের পদক্ষেপ নেবে, এমনটা আমাদের কাছে মনে হয়েছিল। আওয়ামী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি, এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে বা করছে, আমরা দেখেছি। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে তাদেরকে আবির্ভূত হতে দেখছি। যেমন আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে, যেমন রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া, কিংবা চট্টগ্রাম বন্দরের মতন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, পরিচালনা করার নামে এসবের বিরুদ্ধে তো বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে, তাদের অবস্থান জানিয়েছে। এইগুলোতে যারা আন্দোলন শুরু করেছে, যেমন বন্দরে, চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে, সরকারি নতুন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেগুলোতে জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার দিচ্ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে। কেন, কি কারণে, তাদের স্বার্থটা কোথায় আসছে সে বিষয়ে। এখন সারা দেশে যে আলোচনার বিষয়টি তা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাদেশটি জারি করেছে সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেটাই তো। সেই অধ্যাদেশে আসলে কি বলা হচ্ছে? যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী, এমনই একটি কালাকানুন, বিশেষজ্ঞরা তেমনটা বলছেন। এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে, কাজে বাধা সৃষ্টি করলে, ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে, কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে চাকরিচ্যুত করার মতন বিধান যুক্ত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনে তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি। 3 ধরনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। একটা হচ্ছে সরাসরি বরখাস্ত করা যেতে পারে, অব্যাহতি দেওয়া যেতে পারে, এবং পদাবনতি বা বেতন কাঠামো কমিয়ে আনা। এখন বিষয় হচ্ছে সরকার যেটি বলছিল যে সরকারের এই কর্মচারীরা বিভিন্ন সময় লাগাম ছাড়া আন্দোলন করছে, তাদেরকে ঠেকিয়ে রাখা যায় না, তাদেরকে একটা বাইন্ডিংসের মধ্যে আনার জন্য এই ব্যবস্থা। আসলে কি তাই? বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেক ধরনের আন্দোলন হয়েছে। অনেকে বলছেন প্রশাসন যন্ত্র এবং সচিবালয়ের বিভিন্ন ঘটনার কারণে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে, এবং বিশেষ করে পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিসিএস এর বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের যে মধ্যে যে বিরোধ লেগে আছে, সেইগুলোর নিষ্পত্তির জন্য এই অধ্যাদেশ জারি করা। যদি তাই হয়ে থাকে, তাহলে আর যারা মব ক্রিয়েট করে এই ধরনের দাবি দাওয়া আদায় করছে তাদের ক্ষেত্রে কি হবে? এবং জাতীয় নাগরিক পার্টি তো সরকারের কোনো ফর্মাল বাহিনী নয়,
আগে বলা হতো যে পুলিশ নেই, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটির এখনকার যে নেতারা তারা আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন আন্দোলনে বাম হাত ঢুকিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, সংঘর্ষ হয়েছে। তখন তো তাদের পক্ষে তাও একটা যুক্তি ছিল, ছাত্ররা করছে। এখন তো আর ছাত্র নেই, এখন তো একটা রাজনৈতিক দল। কিংস পার্টি তো আর এমনি এমনি বলা হয় না। তো কি করছে জাতীয় নাগরিক পার্টি? তারা কি বলে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়ছে? যেমন হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির নেতা, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক, তিনি বলছেন আজ সচিবালয়, এনবিআর এবং পোর্টে মানে বন্দরে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। এটা কোন ধরনের হুঁশিয়ারি, কোন ধরনের হুঙ্কার? হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলছেন? বাংলাদেশের লাখ লাখ হাসনাত আব্দুল্লাহ আছেন। এই হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। আপনারা এটি ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না। তার এই কথাগুলোর মধ্যে সব লুকিয়ে আছে। এক নম্বর হচ্ছে তারা যদি প্রথমে বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের যে রূপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন। বন্দরে যারা অবস্থান কর্মসূচি করছেন